আজ আমাদের আলোচনার বিষয় 11 বায়োলজি সেল সাইকেল এবং চেক পয়েন্ট কন্ট্রোল অফ দ্য সেল সাইকেল। G0 কি এবং সেল সাইকেলের নিয়ন্ত্রণকারী কিছু প্রোটিন সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এই সম্বন্ধে আজ আমরা আলোচনা করব। প্রথমেই আমাদের জানতে হবে কোষ বিভাজন কাকে বলে। যে পদ্ধতিতে জনিত্রী কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ গঠন করে তাকে কোষ বিভাজন বলে। এখন আমাদের জানতে হবে কোষ কেন বিভাজিত হয়। কোষ বিভাজনের মূলত কারণ হলো নিউক্লিয় সাইটোপ্লাজমিক অনুপাত। আমরা জানি কোষের ক্রিয়াবলী নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন কোষের বৃদ্ধির সময় সাইটোপ্লাজমের পরিমাণ বৃদ্ধি ঘটলেও নিউক্লিয়াসের আয়তনের বৃদ্ধি ঘটে না। নিউক্লিয় সাইটোপ্লাজমিক অনুপাত হ্রাস পেলে কোষ বিভাজনের জন্য উদ্দীপিত হয়, অর্থাৎ নিউক্লিয় সাইটোপ্লাজমিক অনুপাত হলো কোষ বিভাজনের অন্যতম কারণ। সেকেন্ড কারণ হলো মাইটোজেন। কিছু বস্তু বা শর্ত কোষ বিভাজনকে সংগঠিত করতে পারে। যেমন আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে ধরে নিই সাইটোকাইনিন একটি হরমোন যা মাইটোজেন হিসাবে কাজ করে। আবার এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর প্রাণী কোষের ক্ষেত্রে মাইটোজেন হিসাবে কাজ করে। তাহলে কোষ বিভাজনের সেকেন্ড কারণ হলো মাইটোজেন। সাইটোকাইনিন একটি মাইটোজেন এবং এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর বা ইজিএফ এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর এটি একটি মাইটোজেন। তাহলে মাইটোজেনের উপস্থিতির জন্যই কোষ বিভাজিত হয়। এখন আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো সেল সাইকেল বা বাংলায় বলি কোষ চক্র। আমরা কোষ চক্র কাকে বলবো? কোষের বৃদ্ধি এবং জননের বিভিন্ন দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কোষ চক্র বা সেল সাইকেল বলবো। বিজ্ঞানী লিউইন এর মতে দুটি পর্যায়ক্রমিক কোষ বিভাজনের মধ্যবর্তী সময়কেই কোষ চক্র বলবো। অন্যদিকে বিজ্ঞানী কার্ভ এর মতে বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে দুটি কোষ তৈরির মধ্যবর্তী পর্যায়ক্রমিক দশাগুলোকে একত্রে আমরা সেল সাইকেল বলবো। অর্থাৎ কোষের বৃদ্ধি এবং জননের বিভিন্ন দশার পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা সেল সাইকেল বলবো। এখন আমরা আসব সেল সাইকেলের বিভিন্ন ভাগ। আমরা কোষ চক্রকে মূলত দুটো ভাগে ভাগ করব। একটি হলো ইন্টারফেজ, একটি হলো মাইটোটিক ফেজ বা এম ফেজ। ইন্টারফেজকে আমরা G1, S, G2 ভাগে ভাগ করব। অন্যদিকে মাইটোটিক ফেজ বা এম ফেজকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে বলবো ক্যারিওকাইনেসিস, একটাকে বলবো সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের
প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 4টি ভাগ রয়েছে। এখন আমরা এই ছকের মাধ্যমে আমরা দেখে নেব, অর্থাৎ এটি হলো ইন্টারফেজ। ইন্টারফেজ হলো G1, S, G2। অন্যদিকে এটি হলো মাইটোসিস, যাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস, যার আবার অনেকগুলো ভাগ রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে ইন্টারফেজ মানে G1, S, G2। আমরা এখন কোষচক্রের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ইন্টারফেজ। কি এই ইন্টারফেজ? একটি কোষ বিভাজনের শেষ এবং পরবর্তী কোষ বিভাজনের শুরুর মধ্যবর্তী দীর্ঘস্থায়ী দশাকে আমরা ইন্টারফেজ বলব, যেখানে প্রোটিন, ডিএনএ, আরএনএ, উৎসেচক ইত্যাদি সংশ্লেষিত হয়ে কোষকে পরবর্তী বিভাজনের উপযোগী করে তোলে। আমরা তাকে বলবো ইন্টারফেজ। অর্থাৎ যদি আমি এই চিত্রটাই চলে যাই, তাহলে এই অংশটাকে বলবো পুরোটাই হচ্ছে ইন্টারফেজ। একটি কোষ বিভাজনের শেষ, অর্থাৎ এখানে একটি কোষ বিভাজন শেষ হলো, পরবর্তী কোষ বিভাজনের শুরু, অর্থাৎ এইখানে এর মাঝে যে স্থায়ী এবং দীর্ঘস্থায়ী যে দশা, যেখানে প্রোটিন সংশ্লেষ ঘটবে, আরএনএ উৎসেচক সংশ্লেষ ঘটবে এবং যারা কোষকে পরবর্তী বিভাজনের উপযোগী করে তোলে, আমরা তাকে বলবো ইন্টারফেজ। প্রকৃতপক্ষে সেল সাইকেলের বা কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হলো ইন্টারফেজ এবং সবচেয়ে সক্রিয় দশা। একটা কোষচক্র চলতে যদি 24 আওয়ার্স সময় নেয়, তাহলে অধিকাংশ সময়টা অর্থাৎ মূলত 23 ঘন্টাই হলো ইন্টারফেজ, আর বাকি 1 ঘন্টা হলো মাইটোটিক ফেজ বা এম ফেজ। এখন আমরা ইন্টারফেজ নিয়ে আলোচনা করছিলাম, কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী সক্রিয় দশা, দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী দশা। এই দশাকে পূর্বে রেস্টিং ফেজ বলে মনে করা হতো, যেহেতু এই দশায় চরম বিপাকীয় সক্রিয়তা লক্ষ্য করা যায়। সেই জন্য এখন সেল সাইকেলের ইন্টারফেজকে আর রেস্টিং দশা বলা হয় না, এটাকে বিপাকীয় দশাও বলা হয়। ইন্টারফেজের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াসও বলা হয়। এই দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন ঘটে, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ ঘটে। এই জন্য ইন্টারফেজকে আমরা সংশ্লেষ দশাও বলি। প্রকৃতপক্ষে ইন্টারফেজের এস দশাকে আমরা সংশ্লেষ দশাও বলি। এই দশায় নিউক্লিয়াসের আকৃতি বড় হয়, আয়তনে বেশি হয় এবং এতে ক্রোমোজোমগুলি সূক্ষ্ম এবং খুব প্যাঁচানো অবস্থায় কম দৃশ্যমান ক্রোমাটিন তন্তু রূপে থাকে। আমরা যদি ইন্টারফেজ দশায় নিউক্লিয়াসের কি পরিবর্তন ঘটে সেটি যদি চিত্রের সাহায্যে দেখি, অর্থাৎ এটি হলো ইন্টারফেজ দশায় নিউক্লিয়াসের কি ঘটনা ঘটে।
এই দশায় নিউক্লিয়াসের আকৃতি বড় হয়, আয়তনে বেশি হয় এবং এতে ক্রোমোজোমগুলি খুব সূক্ষ্ম হয় এবং খুব প্যাঁচানো অবস্থায় থাকে এবং কম দৃশ্যমান ক্রোমাটিন তন্তু রূপে থাকে। ফলে এই দশার ক্রোমোজোমকে আলোক অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না। এই দশায় এটিপি সংশ্লেষ ও সঞ্চয় ঘটে, তাই একে শক্তি দশাও বলা হয়। এই দশায় নিউক্লিয় আবরণী অক্ষত অবস্থায় থাকে। খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয় পর্দা অক্ষত অবস্থায় থাকে, নিউক্লিওলাস স্পষ্ট থাকে, রাইবোজোমাল বস্তু সংশ্লেষ ঘটে। অর্থাৎ ইন্টারফেস দশায় কি কি ঘটনা ঘটে সেগুলি আমি আলোচনা করলাম। এখন আমার আলোচনার বিষয় হলো সেল সাইকেলের ইন্টারফেজের G1 দশায় কি কি ঘটনা ঘটে। G1 দশা, G1 দশা কাকে বলবো? পূর্ববর্তী কোষচক্রের এম দশার শেষে, অর্থাৎ এম দশা শেষ হয়ে গেছে এবং ইন্টারফেজের এস দশা মধ্যবর্তী, যেখানে চরম বিপাকীয় সক্রিয়তা দেখা যায়, সেই দশাকে আমরা বলবো G1 বা ফার্স্ট গ্যাপ ফেজ বা ফার্স্ট বৃদ্ধি দশা। G1 দশায় কি ঘটনা ঘটে, অর্থাৎ এই দশাতে কি ঘটনা ঘটবে? এটি কোষচক্রের মূলত 30 থেকে 50% সময় স্থায়ী হয়, বিপাকীয়ভাবে খুবই সক্রিয় থাকে। এস দশার ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় সকল প্রোটিন, উৎসেচক, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এগুলি সংশ্লেষিত হয়। এর কারণ হলো G1 এর পরেই হলো এস দশা। এস দশায় একটি ইম্পর্টেন্ট কাজ হলো ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশন ঘটানোর জন্য যে ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ লাগবে সেগুলো কিন্তু G1 এ তৈরি হয়। এছাড়া এই দশায় বিভিন্ন প্রকার এমআরএনএ, বিভিন্ন প্রকার আরএনএ অর্থাৎ এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ এবং অন্যান্য সাংগঠনিক প্রোটিন সংশ্লেষিত হয়, কিন্তু ডিএনএ সংশ্লেষ হয় না। ডিএনএ সংশ্লেষ হবে জাস্ট G1 এর পরের দশায়, অর্থাৎ এস দশায়। প্রতিটি ক্রোমোজোম দীর্ঘ, সরু এবং একটি ডিএনএ অণু দিয়ে গঠিত। এই ক্রোমোজোমগুলোকে মোনাড প্রকৃতির হয়, অর্থাৎ কোষচক্রের যে G1 দশা, সেই G1 দশায় যে ক্রোমোজোম থাকে সেটি মোনাড প্রকৃতির। আমরা দেখিয়েছি কোষচক্রের এটা G1, এখানে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমটা মোনাড প্রকৃতির। এছাড়া আমরা কি বললাম? বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যেমন অ্যাস্ট্রাল রশ্মির জন্য টিউবিউলিন, ডিএনএ বাইন্ডিং এবং আনওয়াইন্ডিং প্রোটিন এবং কিছু ক্ষুদ্র কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রিওল, রাইবোজোম এদের সংখ্যা বৃদ্ধি পায়। G1 দশা নির্ধারণ করে যে কোষটি পরবর্তী বিভাজন দশায় প্রবেশ করবে কিনা। G1 দশা প্রবেশকারী কোষের 3 প্রকার পরিণতি হতে পারে।
স্বাভাবিকভাবে তারা এস দশায় প্রবেশ করতে পারে। 2 নম্বর হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে G1 দশার অগ্রগতি বন্ধ হয়ে যেতে পারে এবং G0 দশায় চলে যেতে পারে, অথবা G1 দশায় বন্দি থেকে সাময়িকভাবে G0 দশায় প্রবেশ করে আবার কোষচক্রে ফিরে আসতে পারে। তাহলে G1 দশায় যে মূল ঘটনাগুলি ঘটে সেগুলো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে প্রয়োজনীয় উৎসেচক সেগুলো তৈরি হওয়া, বিভিন্ন প্রকার আরএনএ তৈরি হওয়া, এবং যে ক্রোমোজোম থাকে সেটা মোনাড প্রকৃতির হয়। এছাড়া ডিএনএ বাইন্ডিং প্রোটিন, ডিএনএ আনওয়াইন্ডিং প্রোটিন এবং কিছু কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, ইয়ার, সেন্ট্রিওল এগুলি তৈরি হয়। এরপরে আমরা আসব সেল সাইকেলের ইন্টারফেজের দ্বিতীয় দশা বা এস দশা বা সংশ্লেষ দশা। ইন্টারফেজের G1 এর পরবর্তী যে দশায় ডিএনএ এর প্রতিলিপিকরণ ঘটে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন ঘটে, হিস্টোন প্রোটিনের সংশ্লেষ ঘটে, আমরা তাকে বলবো এস দশা। ইন্টারফেজের দ্বিতীয় দশা, এখানে ডিএনএ রেপ্লিকেশন ঘটে, ফলে এই দশার শেষে দুটি দ্বিতন্ত্রী ডিএনএ অণু গঠিত হয়। অর্থাৎ এক্ষেত্রে এই দশার শেষে কোষে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এই দশায় ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটে না, তবে ক্রোমোজোমগুলি মোনাড থেকে ডায়াড অবস্থায় আসে। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ক্রোমোজোমগুলো মোনাড থেকে এস দশায় ডায়াড অবস্থায় এল। এছাড়া সেন্ট্রিওলের ডুপ্লিকেশন ঘটে। তাহলে এস দশার মূলত কাজ হলো ডিএনএ রেপ্লিকেশন। এরপরে আমরা আসব সেল সাইকেলের G2 দশা। G2 দশায় কি হবে? ইন্টারফেজের শেষ দশা, কোষের নিউক্লিয়াসের আকার এবং আয়তন বৃদ্ধি পায়, কোষের শক্তির সঞ্চয় ভান্ডার বৃদ্ধি পায়, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, অন্যান্য কোষীয় অঙ্গাণুর সংখ্যা বাড়ে, মাইটোটিক অ্যাপারেটাস গঠনকারী টিউবিউলিন এবং অন্যান্য প্রোটিন সংশ্লেষিত হয়। তার কারণ এরপরেই কিন্তু আমরা মাইটোসিসে প্রবেশ করব। তাহলে মাইটোটিক অ্যাপারেটাস গঠনকারী অর্থাৎ টিবিউলিন এই প্রোটিন সংশ্লেষিত করতে হবে। এছাড়া এই দশায় ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামত হয়। তাহলে আমরা জানলাম যে সেল সাইকেলের ইন্টারফেজের G1, S, G2 তে কি কি ঘটনা ঘটে। এখন আমাদের কোশ্চেন, G0 কি? G0 কি? আমরা G1 দশায় একটা অংশকে G0 হিসাবে চিহ্নিত করেছি। কোন কোন কোষের G1 দশার একটি নির্দিষ্ট বিন্দুতে সেল সাইকেল বন্ধ হয়ে যায়।
এবং নিষ্ক্রিয় দশায় চলে যায়, এই দশাকে আমরা বলবো G0। কেন সেল G0-তে যায়? প্রধানত কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রভাবকের অভাবে সেল G0 দশায় প্রবেশ করে। এই অবস্থায় কোষগুলি বিপাকীয়ভাবে সক্রিয়তা দেখা যায় বা সক্রিয় থাকে। অর্থাৎ G1 দশার যে কাজগুলো ছিল সেই কাজ যদি কোনো অংশে ঠিক করে না করতে পারে, সেল G0 দশায় প্রবেশ করতে পারে এবং সেই ক্ষতির মেরামত যদি করতে পারে তাহলে আবার G1-এ প্রবেশ করতে পারে। এই দশায় কোষ বিভাজিত হয় না। G0 দশায় কোষ বিভাজিত হয় না, সঞ্চয় কোষের ভূমিকা পালন করে। উপযুক্ত অবস্থায় এলে এরা আবার সেল সাইকেলের G1-এ প্রবেশ করতে পারে এবং বিভাজিত হয়। অধিকাংশ কোষ পুনরায় G1-এ প্রবেশ করে না, যেমন আমাদের স্নায়ু কোষ স্থায়ীভাবে G0 দশায় রয়েছে। G0 দশাতে একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর থাকতে পারে। আবার প্রয়োজন হলে তারা যদি সে ক্ষতির মেরামত করতে পারে তাহলে G1-এ ফিরে আসতে পারে। উদাহরণ রয়েছে, কিছু কোষ বিপরীত বিভেদনের মাধ্যমে বা ডিডিফারেন্সিয়েশনের মাধ্যমে G0 দশা থেকে পুনরায় কোষচক্রে অর্থাৎ G1-এ প্রবেশ করতে পারে। যেমন আমাদের প্রাণীর ফাইব্রোব্লাস্ট কোষ G0 থেকে G1-এ প্রবেশ করতে পারে। এই প্রসঙ্গে বলে রাখি, যেখানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় অর্থাৎ ক্যান্সার কোষের ক্ষেত্রে কিন্তু কোনো G0 দশা থাকে না। এখন আমরা G0 কাকে বলে জানলাম, এরপরে আমরা ইম্পর্টেন্ট বিষয়ের দিকে চলে যাব, সেল সাইকেলের চেক পয়েন্ট। সেল সাইকেলের চেক পয়েন্ট। সেল সাইকেলের কিছু চেক পয়েন্ট রয়েছে। এই চেক পয়েন্টের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চেক পয়েন্টগুলি হলো G1/S চেক পয়েন্ট, অনেকে বলে G1 চেক পয়েন্ট। এরপরের যে চেক পয়েন্ট হলো সেটা G2/M চেক পয়েন্ট বা M চেক পয়েন্ট, সরি G2 চেক পয়েন্ট, আর একটি চেক পয়েন্ট রয়েছে M চেক পয়েন্ট। তাহলে তিনটি চেক পয়েন্টের কথা আমি জানলাম। G1/S চেক পয়েন্ট অথবা G1 চেক পয়েন্টও আমরা বলে থাকি বা রেস্ট্রিকশন পয়েন্ট 1, G2 চেক পয়েন্ট যাকে আমরা বলবো রেস্ট্রিকশন পয়েন্ট 2, আর M চেক পয়েন্ট বা রেস্ট্রিকশন পয়েন্ট 3। এই চেক পয়েন্টের কাজ কি? G1/S যে চেক পয়েন্ট অথবা রেস্ট্রিকশন পয়েন্ট 1, এখানে কাজ হচ্ছে যদি কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত থাকে বা কোষের উপযুক্ত আয়তন না থাকে তাহলে কোষটি G1 থেকে S দশায় প্রবেশ করবে না। অর্থাৎ এই চেক পয়েন্টগুলির কাজ হলো G1/S বা G1 চেক পয়েন্ট বা রেস্ট্রিকশন পয়েন্ট 1 এর কাজ হলো ডিএনএ ক্ষতিগ্রস্ত আছে কিনা সেটা দেখা এবং কোষের উপযুক্ত আয়তন আছে কিনা দেখা। এ দুটো যদি উত্তর হ্যাঁ হয়
তাহলেই জি1 থেকে কোষটি এস দশায় যাবে, না হলে কোষটি কিন্তু এস দশায় যাবে না। প্রয়োজন হলে সে জি0-তে চলে যেতে পারবে এবং তার ক্ষতির মেরামত করবে, ক্ষতির মেরামত করে আবার জি1-এ আসতে পারবে। তাহলে ভাইটাল চেক পয়েন্ট বা ভাইটাল রেস্ট্রিকশন পয়েন্ট, দ্যাট ইজ জি1 চেক পয়েন্ট অথবা জি1/এস চেক পয়েন্ট বা রেস্ট্রিকশন পয়েন্ট 1। এখন এস দশায় প্রবেশ করলো। এস দশায় প্রবেশ করার পরে আমরা আসবো রেস্ট্রিকশন পয়েন্ট 2, অর্থাৎ জি2 চেক পয়েন্ট অথবা জি2/এম চেক পয়েন্ট। এখানে কি হবে? এস দশায় ডিএনএ অণুর সংশ্লেষ বা ডিএনএ রেপ্লিকেশন ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখা। সেটা যদি হয় তাহলে সেলকে এম দশায় প্রবেশ করানো হবে, না হলে কিন্তু সেলকে এম দশায় প্রবেশ করানো হবে না। নেক্সট আমরা আসবো এম চেক পয়েন্ট। এম চেক পয়েন্টের মূলত কাজ হলো মেটাফেজ দশায় বেমতন্তুর গঠন সম্পূর্ণ হয়েছে কিনা, অর্থাৎ রেস্ট্রিকশন পয়েন্ট 3 এর কাজ হলো মেটাফেজ দশায় বেমতন্তুর গঠন সম্পূর্ণ হয়েছে কিনা। যদি না হয় তাহলে কিন্তু এই চেক পয়েন্ট সেলকে আর আগাতে দেবে না, সেল সাইকেলকে আর আগাতে দেবে না। অথবা মেটাফেজ দশায় সব ক্রোমোজোম বিষুব অঞ্চলে যথাযথভাবে একত্রিত হয়েছে কিনা এটা দেখা, এবং বেমতন্তুর সাথে সঠিকভাবে সংযুক্ত না হলে মাইটোসিস প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ রেস্ট্রিকশন পয়েন্ট 1 বা জি1 অথবা জি1/এস চেক পয়েন্ট, জি2/এম চেক পয়েন্ট এবং এম চেক পয়েন্ট বা রেস্ট্রিকশন পয়েন্ট 3। এই চেক পয়েন্ট গুলো কখনোই কিন্তু চায় না যে অ্যাবনর্মাল কোষ তৈরি হোক, অস্বাভাবিক কোষ তৈরি হোক, এটা কিন্তু কখনোই চায় না। সেই জন্যই এই রেস্ট্রিকশন পয়েন্ট গুলো। এখন আমরা আসবো এই রেস্ট্রিকশন পয়েন্ট গুলিকে নিয়ন্ত্রণ করছে কিছু প্রোটিন। মূলত দুই প্রকারের প্রোটিন রয়েছে, একটা সাইক্লিন, একটা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এরা একসঙ্গে এসে এই চেক পয়েন্ট গুলো এবং সেল সাইকেলকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এখন আমাদের বিষয় যে কোষচক্রের নিয়ন্ত্রণকারী কিছু প্রোটিন সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আমরা প্রথমেই আসবো জি1। জি1 কে নিয়ন্ত্রণ করছে সাইক্লিন ডি এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ 4। এরা জি1 কে নিয়ন্ত্রণ করছে। ঠিক আরেকটি সাইক্লিন, সাইক্লিন ই এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ 2, এরা জি1 কে নিয়ন্ত্রণ করছে। তাহলে জি1 কে নিয়ন্ত্রণ করছে সাইক্লিন ডি এবং সিডিকে4 এবং সাইক্লিন ই এবং সিডিকে2, এরা মিলে এই চেক পয়েন্টকে নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে এস দশাকে নিয়ন্ত্রণ করছে সাইক্লিন এ এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ 2। অন্যদিকে জি2 চেক পয়েন্টকে নিয়ন্ত্রণ করছে সাইক্লিন বি এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ 1। তাহলে সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এরা সেল সাইকেলের চেক পয়েন্টকে এবং সেল সাইকেলকে নিয়ন্ত্রণ করছে। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আমরা আগেই পড়েছি জি2 দশার যে
সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এদেরকে বলা হয় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এরা G2 থেকে M দশায় সেল সাইকেলকে নিয়ে যেতে সাহায্য করে। এখন আমরা সেল সাইকেল সম্বন্ধে এত কিছু পড়লাম, সত্যিই তো জনিত্রী কোষ থেকে যে অপত্য কোষ তৈরি হয় সেটা স্বাভাবিক। এখন কোনোভাবে যদি এই সেল সাইকেলের চেক পয়েন্ট গুলো না থাকে, কোনোভাবে যদি সেল সাইকেলের চেক পয়েন্ট গুলো না কাজ করে, কোনোভাবে যদি সেল সাইকেল G0 দশায় না যায়, তাহলে কিন্তু অ্যাবনর্ম্যাল কোষ তৈরি হতে পারে, বা অস্বাভাবিক কোষ তৈরি হতে পারে, বা অনিয়ন্ত্রিত কোষ তৈরি হতে পারে। অর্থাৎ ক্যান্সারের ক্ষেত্রে সেল সাইকেলের রেস্ট্রিকশন পয়েন্টের কোনো কন্ট্রোল নেই, চেক পয়েন্টের কোনো কন্ট্রোল নেই। G0 দশা থাকবে না, অর্থাৎ সেল শুধু ডিভাইডই করবে। ফলে দেখা যাবে অ্যাবনর্ম্যাল কোষ তৈরি হবে। হয়তো কোষের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পাবে, কিন্তু যে কোষ তৈরি হবে সেগুলো অ্যাবনর্ম্যাল। অর্থাৎ সেল সাইকেলের কন্ট্রোলের উপরে, সেল সাইকেলের চেক পয়েন্টের উপরে, সেল সাইকেলের রেস্ট্রিকশন পয়েন্টের উপরই দাঁড়িয়ে রয়েছে ক্যান্সার না হওয়া ঘটনা ঘটার। আর যেদিনকে সেল সাইকেলের রেস্ট্রিকশন পয়েন্টের কন্ট্রোল শেষ হয়ে যাবে, সেদিনই কিন্তু স্বাভাবিক কোষ ক্যান্সার সেলে পরিণত হবে এবং অ্যাবনর্ম্যাল কোষ তৈরি করবে। অর্থাৎ তারা ম্যালিগন্যান্ট কোষে পরিণত। সেল সাইকেলে কন্ট্রোল সিস্টেমটা ভীষণ এসেন্সিয়াল।